সাপ্লাই কোম্পানিতে মানে কাজ দিল ডাইরেক্ট কোম্পানি বইলা যে ওভারটাইম আছে 8 ঘন্টা ডিউটি, বাংলাদেশ টাকা 50,000 টাকা স্যালারি, সাথে ওভারটাইম আছে শুক্রবার বন্ধ, আকামা দিব এবং সুযোগ সুবিধা আছে বিভিন্ন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাস নিয়ে আজকে কিছু কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে। প্রবাস, কারো কষ্টের সুখ কম, কারো কষ্টের সুখ বেশি। তেমনই একজনের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব। তার বিদেশ লাইফে, প্রবাস লাইফে কীরকম করুণ ঘটনা ঘটছে সেইগুলি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলুন তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা সাকিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে তোমার জীবনের লাইফে বা প্রবাসের লাইফে কতটুকু কষ্ট করছো বা তোমার লাইফটা, প্রবাসের লাইফটার জার্নিটা আজকে সবার মাঝে তুলে ধরো। প্রবাস জীবন আমার শুরু হয়েছে আমি যখন 2022 সালে মার্চের 3 তারিখে আমার ফ্লাইট হয়। তখন বাংলাদেশের ক্ষেত্রে যদি শুরু করি, বাংলাদেশে প্রবাস আসার আগে সবাই বলতো আমি এত টাকা দেবো, আমি অত টাকা দেবো, কিন্তু যখন ভিসাটা রেডি করবো তখনও সবার কাছে বলছিলাম যে কে কত টাকা দিবেন। তখন সবাই বলছে ভিসা আগে কিনতে মানে অর্ধেক টাকা অ্যাডভান্স করতে, তারপরে সবাই টাকা দিব। তারপর টাকাটা দিলাম, ভিসাটা হাত করলাম। তারপরে যখন আমার ফ্লাইট তারিখ পড়ে গেছে তখন সবার কাছে ফোন দিলাম, যার যার মতো সে বলতেছে আর কিছুদিন আগে বলতি, এখন টাকা নাই, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন সমস্যা। তারপরে কারো কাছে আর টাকা পাইলাম না, অবশেষে রেন করে সুদে টাকা নিয়ে প্রবাসে আসতে হলো। ভালো কথা, আসলাম। আসার পরে একটা এজেন্ট ছিল HM প্রাইভেট লিমিটেড, ওই এজেন্ট থেকে আসলাম, ইউটিউব থেকে ওদের ভিডিও দেখে আসার পরে ওনারা বলছে যে আসলে রেস্টুরেন্টের কাজ দিব, 50,000 টাকা মেন স্যালারি, সাথে 8 ঘন্টা ডিউটি হবে, সাথে বিভিন্ন সুযোগ সুবিধা হবে এবং আকামা কাগজপত্র সব কিছু পাবো। তো আসলাম, আসার পরে মার্চের 3 তারিখে আসলাম 2022 সালে। আসার পরে ওনারা একটা ক্যাম্পে আমাদের রাখলো। আসার পরে এখানে আইসা দেখলাম যে এক রুমে ওনারা 30 জন 40 জন এক রুমের লোক রাখে। এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই এবং যেভাবে বলছে কথায় কাজে কোনো মিল পাইনি। তারপরে যাই হোক, যে দালালের মাধ্যমে আমরা আসছিলাম, দালাল ওইখান থেকে বিষয়টা নিছিল। তো এই দালালটা অনেক ফোন দিছি, দালালে আর ফোন ধরে নাই, মানে বংবাং আকামা দিতাছি দিমু এই বংবাং। তারপরে যেই দিন আসছি ওই দিন তো আগে তো আর জানতাম না যে এরকম কষ্ট। তো আসার পরে আসছে আনন্দ ভালো। তো আইসা ক্যাম্পের মধ্যে রাখছে যে 30 জন, আইসা দেখি সবাই কান্নাকাটি করতেছে। তাই বললাম কেন কান্নাকাটি করেন? তখন ওনারা চোখের পানি পড়তেছে টলটল করে আর বলতেছে যে এরকম কাজ নাই বা কাজ দিলে অনেক কষ্টের কাজ করে, আর সৌদি আরবের রোদের তো মানে সহ্য করার মতো না। এবং সাথে ওনারা অনেক মানে অনেক আমার বাবার বয়সী লোকেরা যেখানে হার মাইনা যায় কান্নাকাটি করে, ওইখানে আমি তো কিচ্ছুই না, তার সন্তান। অবশ্যই। তো ওই ক্ষেত্রে ওইগুলা দেখে আমি অনেক হাঁপিয়ে যাই এবং আমি অনেক ভয় পাই। তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না। তখন আমি অনেক ভয় পেয়ে যাই। তখন আমি খালি আমার দালালটা ফোন দিতাম। তখন নেটেরও কোনো ছিল না যে কিভাবে নেট কিনবো বা ওয়াইফাই। তখন আমি একজনকে দিয়া 30 টাকায় 1 GB MB কিনছিলাম। তখন দেখতাম এমবিও ঠিক মতো চলে না বা বাড়িতে কথা বলা যায় না। তারপরে আমি ফ্যামিলিকে সান্ত্বনা দিছি, হ্যাঁ আমি ভালো আছি। তারপরে আমি দালালটা যখন অনেক ফোন দিলাম, দালাল ফোন ধরে না, চাকরি দিতাছি দিব আগামীকাল পরশু, এমনি 2 মাস চলে গেল। সৌদি আরব ঢুকার পরে তো 3 মাস মেয়াদ থাকে পাসপোর্টের সিল মারা, আকামাটা না পাইলে ওই 3 মাস শুধু কাজ করতে পারবো না, ঘুরতে পারবো। তো তখন তো পুলিশ দেখলো, অনেক ভয় পাইতাম আর লোক অনেক ধরতো। আর জানি না আরবি, বাইরে গেলে সমস্যা। একটা কিছু কিনবো, ওই বাসাটা যাই না, মুখ থেকে বোবা, চোখ থেকে অন্ধ, কান থেকে শুনি না। তো এরকম একটা অবস্থা। তো এই ক্ষেত্রে আপন মানুষ কাউরে কাছে পাই নাই এবং যারা কাছে ছিল তাদেরকেও ফোন দিলে বলছে এত কিলোমিটার দূরে আছি বা অন্যান্য শহরের নাম বলছে, যারা কাছে ছিল তাদেরকে আমি পাশে পাইনি। তারপরে যখন আমি মদিনায় চলে যাই, আমাদের সাথে 30 জন ছিল। তো আমার এক ভাইয়ের মামার আবার দোকান ছিল মদিনায়। তাই উনি তো সাপ্লাই আসছে, কি করবো, আকামা দেয় না। তাই অনেক লোক গেছে মানে নিয়ে পাসপোর্ট আটকে এলাকা কাজে নিয়ে আটকে ফেলে, মানে পাসপোর্ট আটকে গেলে তো আপনি এখন আকামা নাই বা বাসা বুঝেন না। এখন পুলিশে যদি ধরে আপনার পাসপোর্টটা দেয়ালে পুলিশে বুঝবো যে আপনি কথা বলতে না পারলে যায় নতুন আসছে। এখন যদি আপনার পাসপোর্টটাই নিয়ে যায়, আপনার তো আকামা নাই, ওই ক্ষেত্রে তো আপনি কিছু বলতে পারবেন না। তো ওই ক্ষেত্রে ওরা কি করে, আগে পাসপোর্টটা আপনার নিয়ে যায়, নিয়ে গেলে তখন তো আপনার বাধ্যতামূলক যত কষ্টের কাজ দেখ আপনি পাসপোর্টের আশায় কাজ করবেন, কেন আপনার আকামা নাইকা। আর সৌদি পুলিশে দলের আপনি কিছু দেখাইবেন, ওই চান্সটা আপনার নাই। কিন্তু পাসপোর্টটা দেখালে বুঝতে পারবো যে এতদিন আসছে সৌদি আরব হয়েছে বা ভাষা বুঝে না, এরকম কিছু বুঝতে পারবে। তো ওরা পাসপোর্টটা আগে নিয়ে মানে জোরপূর্বক কাজ করে। তো কাজ করানোর পরে ওরা বেতন দেয় না। মানে যে সাপ্লাইগুলো রয়েছে এখানে বাঙালিরাও জড়িত আছে, মানে বাঙালিরা তো ভিসা দিয়ে আনি ওদের ক্যাম্পে রাখে, ওরা আবার কন্ট্যাক্ট করে, ওরা টাকা নেয় কিন্তু ওরা আমাদের টাকা দেয় না।
তো সৌদিদের সাথে কন্ট্যাক্ট করে ওরা এরকমটা করে, তখন পাসপোর্ট আটকে রেখে ওরা মাসের পর মাস কষ্ট করায়। তো আমি মদিনায় গেছি, মদিনা তো দেখলাম কাজ কামের কোনো বা হয় না। তারপরে ওদের এজেন্টের এখানে পাঠাইলাম গুলশান 2 নতুন বাজারে। তো ওইখানে ওদের যেই ইয়াটা ছিল, অফিসটা ছিল, ওইখান থেকে বললো যে আমাদের ক্যাম্পে যাইতে হবে, ক্যাম্পে গেলে কাজের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো গেছি, 1 সপ্তাহ সময় নিচ্ছে, কাজ হয় না, আবার 1 সপ্তাহ সময় নিচ্ছে, এইভাবে এই মাস ভাবে 2 মাস চলে গেল। তো মেয়াদ থাকে 3 মাস, তো আর 1 মাস মেয়াদ আছে পাসপোর্ট। তখন একটা জায়গায় সাপ্লাই কোম্পানিতে মানে কাজ দিল, ডাইরেক্ট কোম্পানি বইলা, যে ওভারটাইম আছে 8 ঘন্টা ডিউটি, বাংলাদেশ টাকা 50,000 টাকা স্যালারি, সাথে ওভারটাইম আছে, শুক্রবার বন্ধ, আকামা দিব এবং সুযোগ সুবিধা আছে বিভিন্ন, এবং বেতন মাসের না মাসে দিয়ে দিবে। তো ওইখানে যাওয়ার পরে বেতনের কোনো সুযোগ সুবিধা পাইলাম না, 1 মাসের বেতন এরপরের মাসের লাস্টে গিয়ে দেয়। তারপরে কাজ অনেক কষ্টের, একটা মিশরি ম্যানেজার ছিল, মানে ও খালি সুরা বলে মানে আরবিতে, যা মানে তাড়াতাড়ি, আর মানে স্টিল কোম্পানিতে তো রং করতো না, ওইখানে মানে অনেক তাপ দিত কারেন্টে, তো ওইগুলো সহ্য করার মতো ছিল না। তারপরও মানে যাওয়ার সাথে সাথেই তো আমাদের পাসপোর্ট নিচ্ছে, তা আমি দালালটা ফোন দিলাম, আমি কি পাসপোর্টটা দিমু? উনি বলে সমস্যা নেই, পাসপোর্ট দিয়ে পাসপোর্ট আমরা নিতে পারবো। তো ঠিক আছে, পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পরে পাসপোর্ট ওরা নিয়ে এখন তো আমার হাতে আর কিছু নেই, এখন তোরা যা বলবে আমি তা শুনতে বাধ্য।